পটাশপুর নামে একটি গ্রাম ছিল। এই গ্রামের বেশিরভাগ লোকই কৃষিকাজ করে সংসার চালাতো। আর এই গ্রামে যারা চাষ করত তারা এক একজন এক এক প্রকার ফসলের চাষ করত, আর সেই ফসল তারা তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত। আর সেই গ্রামের বলাই নামে একজন ছিল, যে নিজের চাষযুক্ত জমি থাকা সত্ত্বেও সে জমিতে চাষ করত না। সে একটা ঠেলা গাড়ি করে চিড়া বিক্রি করত, কিন্তু তার চিড়াগুড় কোনোদিন বিক্রি হতো, কোনোদিন বিক্রি হতো না। আবার যেদিন বিক্রি হতো সেদিন বিক্রি না হওয়ারই সমান ছিল। তার ফলে তার স্ত্রী ও সে অভাবের মধ্যে দিন কাটাতো। এইভাবে কিছুদিন চলার পর সে ঠিক করলো সে এই ব্যবসা বন্ধ করে দেবে, দিয়ে অন্য কোনো ব্যবসা শুরু করবে। সে তখন পাশের গ্রাম থেকে ডিম কিনে এনে এখানে বিক্রি করত, কিন্তু সেই গ্রামে সব বাড়িতেই মুরগি থাকার ফলে প্রায় কারোরই ডিম কেনার প্রয়োজন পড়তো না। তাই তার ব্যবসাও খুব একটা ভালো চলল না। কিছুদিন এভাবে চলার পর সে ঠিক করে সে ডিমের ব্যবসাও বন্ধ করে দেবে। তাই সে ঠিক করলো পাশের গ্রামের এক খাটাল থেকে দুধ কিনে সেই দুধ এই গ্রামে বিক্রি করবে। সেই মতো সে রোজ দুধ নিয়ে বের হয় ক্যান ভরে। বাড়ি ফেরে সে ক্যান ভর্তি অবস্থায়। গ্রামের বেশিরভাগ বাড়িতেই গরু থাকায় সেই গ্রামে কোনো বাড়িতেই দুধ কেনার প্রয়োজন ছিল না। ফলে তার এই ব্যবসাও বন্ধ হয়ে যায়। তাই সব ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর সে একদিন বাড়িতে বসে চিন্তা করে যে আর কি ব্যবসা করা যায়। তখন তার স্ত্রী বলে, এই গরমে তুমি তো বরফ বিক্রি করতে পারো, ভালো চলবে। সে তার স্ত্রীর কথা অনুযায়ী পরের দিনই শহরে চলে যায়, কোথায় কমে বরফ পাওয়া যায়, যাতে কম খরচে বেশি লাভ করা যায়। তারপর সে গ্রামে এসে বরফ বিক্রি করা শুরু করলো, কিন্তু গ্রামের কোনো লোকই সেরকম একটা বরফ কেনা পছন্দ করলো না। তার এই ব্যবসাও আগের ব্যবসার মতনই লোকসান হতে শুরু করলো। পরে লোকসান হওয়ার ফলে সে ঠিক করলো যে এই ব্যবসাও বন্ধ করে দেবে। তখন একদিন সে তার স্ত্রীর সাথে এই ব্যাপার নিয়ে কথা ছিল। গিন্নি, আমি তো অনেক ব্যবসাই করলাম, কিন্তু কোনো ব্যবসাতেই তো কোনো লাভের মুখ দেখতে পেলাম না। তাহলে এবার কি করব? কিছু যদি উপার্জন না হয় তাহলে খাবোই কি, বা সংসারই বা চালাবো কি করে? তাই তো আমিও ভাবছি গো, কি করা যায়। এভাবে আর কতদিন চলবে? এভাবে চলতে থাকলে খাবোই কি, আর আমাদের বাড়ির কিস্তিটাই বা কিভাবে শোধ হবে? না না, এভাবে আর হবে না, কিছু ভাবতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি কি কাজে বের হব? তাহলে তো কিছু টাকা আসে নাকি? না গিন্নি, তুমি এগুলো কি বলছো? গৃহস্থ বাড়ির বউ কি কাজ করে বাইরে? না না, এ হয় না, লোকে কি বলবে তোমায়? আচ্ছা, একটা কথা আমার মাথায় আসলো, আমাদের বাড়ির পেছনের জমিটা তো ফাঁকাই আছে, ওই জমিটাতে তো চাষ করাই যায়। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু কি চাষ করব? কেন? সবজি চাষ করবে। হ্যাঁ তাই করি, এছাড়া আর কোনো উপায় নাই। দাদা, আপনি কাঁদছেন কেন? আরে দাদা, কানবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনার শুধু এখন সময়টাই খারাপ চলছে। এইটুকু বিক্রি দেখি আমার আর চলবে? আহা, অত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তাই দোকান বন্ধ করে সে বাড়ির দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে সে রাস্তায় এক সাধুকে দেখতে পেল। বাবা, আমাকে কিছু খেতে দেবে? সেখান থেকেই সে কিছু ফল তাকে দিল, এবং তাকে দেখে বুঝতে পারল তার খুব খারাপ অবস্থা। তখন সাধু তাকে বলল, তোর এই খারাপ অবস্থা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই নে, এই গাছটা তোর বাড়ির পেছনে যে ফাঁকা জমিটা আছে সেখানে গিয়ে লাগিয়ে দে, আর বড় হলে তোর এই খারাপ সময় আর থাকবে না। বাবা, আপনি জানলেন কি করে যে আমার বাড়ির পেছনে আমার এক জমি আছে? তাহলে তো আপনি আমার অবস্থাটা যে কি খারাপ যাচ্ছে সেটাও জানেন। সব জানি। যা, তোকে যেটা বললাম সেটা বাড়ি গিয়ে আগে কর। হ্যাঁ গো, তুমি ফলগুলো নিয়ে ফিরে আসলে যে? বাজারে বিক্রি করতে গিয়েছিলে তো, নাকি আবার কোথাও গিয়েছিলে? কি যে বলো, বাজারে ছাড়া আর কোথায় যাব? গিন্নি, আমার মনে হয় ভাগ্যটাই খারাপ, কোনো ব্যবসায় আমার আর হচ্ছে না। আসার পথে এক সাধুর সাথে দেখা হলো। সে অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল, দেখে মনে হলো অনেক দিন কিছু খায়নি। তাই আমি আমার যে ফল আছে সে ফলের থেকে তাকে কিছু ফল দিই। সেটা নিয়ে
আমার কি অবস্থা সেটা জিজ্ঞেস করলো, কিন্তু আমি তাকে আমার সব কথা বললাম। কি অবস্থা! বাজারে সবারই ফল বিক্রি হচ্ছে, শুধু তোমারটাই হলো না। হায় কপাল আমার! ফল বিক্রি না করে তুমি বাড়ি কেন ফিরে এসেছো? আর কি এসব গাছ ফাছ নিয়ে এসেছো? এই গাছ থেকে কি টাকা চলবে? আর সেই টাকায় আমাদের সংসার চলবে? আরে না, এই গাছটা বড় হলে আমাদের মনে হয় কিছু লাভই হবে। গাছটা তো দেখে মনে হচ্ছে আম গাছ। আমের ব্যবসা তো আমাদের গ্রামে ভালোই চলে। গ্রামের সবাই তো এই ব্যবসা করে তো লাভবানই হচ্ছে। দেখি আমের ব্যবসায় আমি লাভবান হই নাকি। সেই মতো সে গাছটিকে তার জমিতে লাগালো। একদিন গ্রামের এক সুদী ব্যবসায়ী, তিনি গ্রামের মানুষদের টাকার প্রয়োজন হলে তাদেরকে টাকা ধার দিত সুদের বিনিময়ে। এই হলো তার ব্যবসা। সে বলাইয়ের জমির পাশ দিয়ে যাচ্ছিল এবং বলাইকে বলল, কে রে, বলাই না? বল, কেমন আছিস? কি আর বলবো মহাজন কাকু, আমি যাই ব্যবসা করি তাতেই আমার লোকসান হয়। এবার দেখছি শহরে গিয়ে আমাকে কোনো কাজের ব্যবস্থা করতে হবে। আচ্ছা আচ্ছা, এর জন্য তুই শহরে যাবি? তোর এই জমিতে তো কোনো চাষ হয় না। তো তুই এক কাজ কর, তুই এই জমিটা আমার কাছে বন্ধক রাখ। বন্ধক রেখে কিছু টাকা পয়সা নে, আর সেই টাকা দিয়ে কিছু ছাগল কেন। ছাগল কিনে ছাগলের ব্যবসা কর, আর তাতে যা লাভ হবে একটু একটু করে না হয় আমার টাকাটা শোধ দিয়ে দিবি। না কাকু, এবার আমি ভাবছি আমি আমের ব্যবসা করব। এই যে আম গাছ লাগাচ্ছি, এতে যা আম হবে সেটা বাজারে বিক্রি করব। আমের ব্যবসা? তুই আমের ব্যবসা করবি? সেটা কি একটা গাছ দিয়ে হবে? এই একটা গাছে কটাই বা আম ধরবে যে তুই ব্যবসা করতে পারবি? যাই হোক, বাদ দে। ঠিক আছে, তোর যদি টাকার দরকার হয় তাহলে আমার কাছে আসিস, তোর জমিটা বন্ধক রেখে তোর যা টাকা লাগবে আমার থেকে নিয়ে যাস। এই বলে সুদী ব্যবসায়ী চলে গেল। পাশে থেকে তার স্ত্রী দেখলো যে সুদী ব্যবসায়ী বলাইয়ের সাথে কিছু কথা বলছিল। পরে সে বলাইকে জিজ্ঞেস করলো, কাকু বলছিল আমার জমিটা তার কাছে বন্ধক রেখে গরুর খাটাল খুলতে, খাটালে ব্যবসা করতে। হ্যাঁ, উনি তো ঠিকই বলেছে। এই জমিটাতে চাষ করে ফসল তো তোমার বিক্রিও হয় না, তো উনি তো তাই ব্যবসা করার জন্যই তোমাকে টাকা দিচ্ছে। তুমি জানো না গিন্নি, উনি টাকা দেওয়ার সময় টাকা দেয় সহজেই, কিন্তু সুদের টাকা সময় মতো দিতে না পারলে জমি কবজা করে নেয়। আর আমাদের এই বিপদের দিনে এই জমি বাড়িটাই তো আমাদের সম্বল। তো তোমার তো চাষ করে কোনো লাভই হচ্ছে না, তাহলে জমি থেকেই কি লাভ আর না থেকেই কি লাভ? না গিন্নি, এভাবে বলো না। এটা আমার বাবার করা জমি। এই জমি ও বাড়ি আমার ভুলের জন্য আমি কোনোভাবেই হারাতে চাই না। তো তাই করো। আর এদিকে বাড়িতে তো চাল ডালও শেষের দিকে, কি যে করি। আরে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা অনেক বড় লোক হব একদিন। হ্যাঁ, তুমি তো বলতেই থাকো। এরপর বাড়ির পেছনের গাছটা কিছুটা বড় হলো। পরের দিন বলাইয়ের স্ত্রী গাছে জল দিতে গিয়ে দেখে অনেক টাকা সেই গাছে পড়ে রয়েছে। বাবা, এত টাকা! সে সব টাকাগুলো গাছের কাছ থেকে নিয়ে বলাইয়ের কাছে নিয়ে গেল এবং বলল, এই দেখো দেখো, আমাদের জমিতে গাছের সামনে প্রচুর টাকা পড়েছিল। কি বলছো কি? কে দেবদূতের মতো আমাদের এই দুর্দিনে সাহায্য করে গেল ভাবতেই পারছি না। যাই তাহলে বাজারে গিয়ে চাল ডাল মাংস ডিম সবকিছু কিনে আনি যাই। সেই মতো বলাই বাজারে গিয়ে চাল ডাল মাংস ডিম কিনে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন তার স্ত্রী আবার সেই গাছের সামনে গিয়ে দেখে কোনো টাকা নেই। কিন্তু সেদিন বলাই জল নিয়ে সেই সামনে গিয়ে গাছে জল দিতে থাকে আর বলতে থাকে, আরও কিছু টাকা হলে ভালো হতো। তারপর সে দেখে গাছের নিচে টাকায় ভরা। সেদিন তারা বুঝতে পারে যে কোনো দেবদূত টাকা দিয়ে যায় না, এই গাছটি হলো টাকার গাছ। গাছটির কাছে এসে টাকা টাকা করে চাইলে টাকায় ভরে যায়। কিন্তু সেই মতো তারা আবার টাকা টাকা করলো, কিন্তু কোনো টাকা পেল না। তারপর তারা বুঝতে পারে যে এই গাছ দিনে একবারই টাকা দেবে। তারা রোজ টাকা গাছের থেকে টাকা পাওয়ার অল্প অল্প করে বড়লোক হতে থাকে। সেই টাকায় তারা বড় বাড়ি বড় জমি গরু কিনে নেয়।
তাদের এই বড়লোক হয়ে যাওয়া দেখে পাড়ার প্রতিবেশীরা সবাই বলে, বলাই, তুই কি ব্যবসা করিস রে? তোর তো ব্যবসা এখন ভালোই চলছে। না না, সেরকম কিছু না। আমার এই ফলের ব্যবসায় আমার খুব ভালো চলছে। এই ফলের ব্যবসায় আমার দুঃখের দিন সরিয়ে সুখের দিন দেখতে পেলাম। সেই শুনে গ্রামবাসীরা আবারও বলাইকে বলে, তাহলে আমরাও এই ফলের ব্যবসা করব। সেই মতো গ্রামের বেশিরভাগ ছেলেরা বাজারে গিয়ে ফলের ব্যবসা করতে থাকে। সাধু, তুমি আমার জন্য যা করলে, আমার এই দুর্দিনে তুমি দেবদূতের মতো আমার পাশে দাঁড়ালে। না, আমি কিছুই করিনি। এটা তোর ভাগ্যে ছিল, তুই তোর কষ্টের ফল পেয়ে গেছিস। বাবা, আমার জমির কিছু ফল আমি তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি এগুলা খেও। হ্যাঁ। এইভাবে বলাই গ্রামবাসীর পাশে দাঁড়াতে থাকে। যে সমস্ত গ্রামবাসীর খুব খারাপ অবস্থা, তাদের জামা কাপড়, খাবার দাবার এর ব্যবস্থা করতে থাকে। যদি গ্রামবাসীর কোনো টাকার দরকার পড়ে, তবে সে কোনো সুদ না নিয়ে তাদেরকে টাকা ধার দিত। আর ফলে গ্রামের পঞ্চায়েত প্রধান এর উপর লুটপাট বন্ধ হতে থাকে। তিনি বেশি টাকা সুদের বিনিময়ে গ্রামবাসীদের টাকা ধার দিত, আর সেই টাকার দিতে না পারলে তাদের জমির বাড়ির ওপর কবজা করত। এইভাবে সে গ্রামবাসীর ওপর লুটপাট করতে থাকে। কিন্তু বলাইয়ের দান ধ্যানের ফলে তার এই সুদের ব্যবসায় ঘাটতি পড়তে থাকে, এবং তার কানে আসে বলাই নাকি গ্রামের সব রকম সাহায্য করছে। সে তখন ভাবে, বলাইয়ের যার দুদিন আগে নিজের খাওয়া জুটত না, ওর কোনো ব্যবসা চলতো না, সে আবার এখন গ্রামবাসীদের সাহায্য করছে। এইভাবে সে পরের দিন বলাইয়ের কাছে যায় এবং বলাইয়ের নাম ধরে ডাকতে থাকে। বলাই তখন বাইরে এসে বলে, হ্যাঁ মহাজন কাকু, ঘরে এসো। ওই কাকু, আপনাদের আশীর্বাদে এই চলছে। আচ্ছা, আমি এখন যাই রে। মাঝে মধ্যে আসিস বাড়িতে, একটু জমিয়ে গল্প করা যাবে। মহাজন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে থাকে আর ভাবে, গ্রামে তো অনেক ছেলেই ফল বিক্রি করছে, কিন্তু ওরা তো এত বড় লোক না। আমার ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। পরের দিন মহাজন বলাই সারাদিন কি করে তার খোঁজ নিতে শুরু করে। সকালে বলাই বাজারে যায়, সেখানে সারাদিন তিনি বলাইয়ের বেচাকেনা দেখে। রাতে তার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে। সকালে বলাই যখন টাকার কাছে জল দিয়ে আসার সময় প্রচুর টাকা হাতে করে নিয়ে আসে, তখন মহাজন ভাবে যে সে সকাল সকাল এত টাকা কোথায় পেল। সে ঘরের পেছনে দেখে গাছে ফল রয়েছে। সে ওখানে অপেক্ষা করতে থাকে পরের দিনের জন্য। বলাই পরের দিন যখন ভোরবেলায় গাছের জল দিয়ে টাকা টাকা বলে, তখন তার সামনে প্রচুর টাকা চলে আসে। সেই সময় মহাজন বুঝতে পারে এই হলো বলাইয়ের আসল ব্যবসা। সে লুকিয়ে লুকিয়ে গাছের কাছে যায় এবং টাকা টাকা করে, কিন্তু তার কাছে কোনো টাকা আসে না। সে পরে রাতের অন্ধকারে সেই গাছটি বলাইয়ের জমির থেকে তুলে তার জমিতে লাগিয়ে দেয়। পরের দিন বলাই যখন টাকার কাছে জল দিতে যায়, তখন দেখে টাকার গাছ আর নেই। সে তার স্ত্রীকে ডাকে, গিন্নি, গিন্নি, আমাদের এই গাছটা ফলের গাছ ভেবে কেউ চুরি করে নিয়ে গেছে। হায় হায়, আমাদের একই সর্বনাশ হলো। সবে আমাদের একটু ভালো সময় শুরু হয়েছিল, আমরা এখন কি করব? আজ রাতে আমরা গ্রামের প্রত্যেকটা বাড়িতে খুঁজে দেখব যে গাছটা কে চুরি করলো এবং লাগালো। সেই মতো তারা গ্রামের প্রতিটা বাড়িতে গাছটি খুঁজতে লাগলো, কিন্তু কারোর বাড়িতে সেই গাছটা পাওয়া গেল না। তখনই তার স্ত্রী সন্দেহ হলো, তার বাড়িতে তো সকালে গ্রাম পঞ্চায়েত এসেছিল, তার বাড়িতে তো দেখা হলো না। একবার যাই, তার বাড়িতে একবার ঘুরে আসি। তাই তখন তারা দুজনে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা দেখে তাদের সেই গাছ চুরি করে এনেছে এবং গাছের সামনে বসে হাউ হাউ করে কাঁদছে। কারণ সাধু বলেছিল, এই গাছ যদি কেউ চুরি করে তাহলে তার সর্বত্র হারাবে। তখন পঞ্চায়েত প্রধান বুঝতে পারে তার চুরির ফল, তার চুরি করার ফলেই আজ তার এই অবস্থা। তখন বলাই সেই গাছটি পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে নিয়ে এনে নিজের বাড়িতে এনে লাগায়। গাছের চারপাশ দিয়ে একটি পাঁচিল করে দেয়, যাতে সেই গাছটি কেউ চুরি করতে না পারে। এইভাবে টাকার গাছ প্রত্যেক সকালে তাদেরকে প্রচুর টাকা দিত, এবং এর ফলে তাদের সব দুঃখ কষ্ট আগামী দিনের জন্য মুছে যায় এবং তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।